বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ ইশরাক হাসান খান, কমন ল একাডেমি থেকে আছি আপনাদের ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে। তো আমি আপনাদেরকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিভিয়াস ইয়ার্স গুলোতে আসলে কি ধরনের প্রশ্ন এসেছে, সেগুলোকে আপনারা কিভাবে অ্যাপ্রোচ করবেন, সেগুলোর আনসার কি হবে, এবং একটা ওভারঅল অ্যানালাইসিস আমি আসলে এই যাত্রায় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আসলে আমার পরিচয়টা দিয়ে নেওয়া খুব জরুরি, যে আমরা কার ক্লাস করছি। আমি ইশরাক হাসান খান। আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপি এর আইন বিভাগে তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছি। এবং আসলে আমি যেহেতু ডিইউ কোয়েশ্চেন সলভ করছি, তাহলে আসলে আমার ওই পরিচয়টাও দেওয়া উচিত। আমি 2024 সালে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়, সেখানে বি ইউনিটে বিজ্ঞান থেকে 97তম হই, এবং ইকোনমিক্স এর জন্য আসলে সিলেক্টেড হই। পরবর্তীতে আমি আসলে ল পড়বো দেখে বিইউপিতে ভর্তি হওয়া। তো এই যাত্রায় আসলে সামনে আমরা যদি একসাথে থাকি, সামনে আমরা আরো ডিটেলসে জানতে পারবো, আমার পরিচয় জানতে পারবো, এবং কমন ল একাডেমি সম্পর্কে, আমাদের মিশন ভিশন সম্পর্কে আরো ডিটেলসে জানতে পারবো। এটা যেহেতু একটা কোয়েশ্চেন সলভিং ক্লাস, তো আসলে আমরা অত সময় নষ্ট না করে কোয়েশ্চেনের দিকে ফোকাস করি। তো আজকের ক্লাসে আমি আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের 2023-24 শিক্ষাবর্ষে যে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নটা আসে, সেটা নিয়ে আসলে ডিসকাস করব। তো প্রথমে আসলে আমরা এমসিকিউ পার্টটা নিয়ে দেখি। তো এমসিকিউ পার্টে যাওয়ার আগে আমাদের বোঝা দরকার যে এমসিকিউ আসে 15টা, ঠিক আছে? এবং ল পাওয়ার জন্য আমাদের আসলে আমাদের সময় যেটা ছিল সেটা হচ্ছে কি 21 নাম্বার আসলে লতে আমাদের টোটাল লাগতো। এমসিকিউতে 15 এবং হচ্ছে গিয়ে রিটেনে 20, টোটাল 35-এ 21 প্রয়োজন ছিল। তো সেটা আমার ছিল, বাট আমি র্যাঙ্কিং এ আসলে ল আমি পাইনি। তো সেটা যাই হোক। তো ল পেতে গেলে আসলে ইংলিশটা কত ইম্পর্টেন্ট, এটা আসলে এই ক্রাইটেরিয়াই বলে। আপনি এমনও স্টুডেন্ট আছে আমি দেখেছি, যে যারা আসলে র্যাঙ্ক আসলে টপ 50-র ভেতর ছিল, কিন্তু ইংরেজিতে 0.5, 0.25 বেয়ার মিনিমামের জন্য আসলে একটা এমসিকিউ এর জন্য, একটা মাইনাস মার্কিং এর জন্য ওই 21 নাম্বারের যে ক্রাইটেরিয়া, যেটা আগে 18 ছিল, এই 21 নাম্বারের ক্রাইটেরিয়াটা আসলে পূরণ করতে না পারায় সে ঢাকা ইউনিভার্সিটিতে হয়তো ভর্তি হয়ে গিয়েছে, বাট তার যে কাঙ্ক্ষিত সাবজেক্ট ল সেটা পায়নি, যদিও কিনা তার একটা ভালো র্যাঙ্কিং ছিল। তো আমরা আসলে এটা থেকে বুঝতে পারছি যে আসলে ইংলিশ এর গুরুত্ব কতটুকু এবং প্রত্যেকটা মার্কের গুরুত্ব কতটুকু। তো আমরা আসলে আর ডিলে না করে আমরা মেইন ক্লাসের দিকে ফোকাস করি। 2023-24 সালে আসলে কি কি কোয়েশ্চেন এসেছিল, প্রথমে আমরা এমসিকিউ গুলো অ্যাপ্রোচ করি, যে দেখি যে কি এসেছিল এবং সেটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। তো আমরা যদি প্রথম কোয়েশ্চেনের দিকে তাকাই, প্রথম কোয়েশ্চেনে এসেছে, ফর মাই সেলফ, এক মিনিট, ফর মাই সেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু। এখানে আমরা দেখছি যে একটা সাবজেক্ট আছে আই, তারপরে কি আছে, একটা ভার্ব চুজ, অ্যান্ড দ্য রেস্ট ইজ এক্সটেনশন। ওটা নিয়ে আসলে এই মুহূর্তে ফোকাস না করলেও হবে। তো কোশ্চেন একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট না, অর্থাৎ এখানে একটা ক্লজ আছে, একটা কমপ্লিট ক্লজ। তো আমি পরবর্তী যে ক্লজটা সেটা আমার লাগবে। তো একটা আন্দাজ করা যাচ্ছে অপশনগুলো দেখে, যেহেতু আমি দেখছি যে এতে এন্ড আছে, বিতে এন্ড আছে, তো কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার একটা সমূহ সম্ভাবনা। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে, দুইটা কমপ্লিট মানে ক্লজ থাকে। তাহলে কি থাকে, একটা হচ্ছে গিয়ে সিসি লিখে দিই, কমপ্লিট ক্লজ, প্লাস একটা হচ্ছে গিয়ে কনজাংশন। এখানে আপাতত আমি এন্ড লিখি। আচ্ছা, এক মিনিট, সরি, লেখাটা খারাপ হয়ে গেল। ওকে, সো এখানে আসলে আমি লিখি এন্ড, হাতের লেখার জন্য অবশ্যই মাফ করে দিবেন। এন্ড তারপর আরেকটা আসলে কমপ্লিট ক্লজ থাকে। তো এটা আসলে একটা কম্পাউন্ড সেন্টেন্স, মানে দেখে চিনার উপায়। এটা কোনো মানে আপনি দেখেই প্রথম দেখায় কিভাবে চিনবেন। তো আমি আমাকে অপশনে খুঁজতে হবে কমপ্লিট একটা হচ্ছে গিয়ে ক্লজ। তো আমরা যদি ডির দিকে তাকাই, ডিতে আসলে কোনো কনজাংশন নাই, তাহলে এটা বাদ। এটা কমপ্লিট মানে এখানে এটা কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আসবে না।
তো তারপর হচ্ছে কি বিতে যদি আমরা দেখি এটাও আসলে আসবে না, সেম রিজন। তাহলে আমার এ অথবা সির ভিতর হবে। তো আচ্ছা, ডির ব্যাপারে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। আমরা যদি ডি কে এখানে বসাই তাহলে কি হয়? ফর মাই সেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু, দ্যাট ওয়াজ আ মাটন চপ। শুনলে মনে হয় যে সেন্টেন্সটা আসলে হয়েছে। এখানে আসলে একটা গ্রামাটিক্যাল মিস্টেক আছে। এই গ্রামাটিক্যাল মিস্টেকটার নাম কি আপনারা বলতে পারেন? অনেকে হয়তো গেস করছেন। এটাকে বলে রান অন। রান অন। এবং এই রান অন যেই ত্রুটি, এটা একটা গ্রামাটিক্যাল ত্রুটি। এই ত্রুটি যে সকল সেন্টেন্সে থাকে সে ধরনের সেন্টেন্সকে বলে রান অন সেন্টেন্স। এটা আসলে গ্রামাটিক্যালি এরর, যদিও অনেক সময় সাউন্ডস লাইক যে হ্যাঁ এটা কারেক্ট। তো আমরা অনেকে আছি যে এমসিকিউ এভাবে অ্যাপ্রোচ করি যে আচ্ছা কোনটা শুনতে বেশি সুন্দর শোনা যায়। তো আসলে এটা রান অন যেই মিস্টেক সেটার জন্য গিলটি। তো ডি হচ্ছে কি সম্পর্কে আমরা এরকম অনেক সময় অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে যে আসলে একটা সেন্টেন্স দিয়ে দিবে আপনাকে, সেন্টেন্স দিয়ে আপনাকে অপশন মানে বলবে যে আসলে এই সেন্টেন্সে কি ভুল আছে। তো সেটার জন্য আপনাকে জানতে কোয়েশ্চেনে আসতে পারে, যে অপশনে আসতে পারে যে রিডান্ডেন্সি, তারপর হচ্ছে গিয়ে রান অন, এবং আরো বিভিন্ন ধরনের মিস্টেক্স আছে। তো এই ধরনের মিস্টেক্স আপনাকে দিতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয় যে কম্পিটিটিভ এক্সামগুলো। আচ্ছা, তো তারপর আমরা আবার অপশনের দিকে ফোকাস করি। তো এতে কি আছে? এতে আছে হচ্ছে গিয়ে অ্যান্ড ওয়াজ দ্যাট আ মাটন চপ। এখানে আমরা কি দেখি? দ্যাট সাবজেক্ট, ওয়াজ ভার্ব। সাবজেক্টের আগে যখন ভার্ব থাকে তখন আসলে এটা একটা ইন্টারোগেটিভ ক্লজ ইন্ডিকেট করে। বাট আসলে আমরা যখন এটা দেখি যে আমাদের কোয়েশ্চেন দেখি আই চুজ দ্য চিপেস্ট ডিশ, এটা আসলে একটা অ্যাসার্টিভ ক্লজ বা ইন্ডিকেট করছে যে আসলে আমার এই কম্পাউন্ড সেন্টেন্সটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তো সুতরাং এও হচ্ছে না। তাহলে আমার আনসার হবে কি? সি। তাহলে আমি যদি আবার এটা রিপিট করি পুরোটা, ফর মাই সেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু অ্যান্ড দ্যাট ওয়াজ আ মাটন চপ অ্যান্ড সি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেনে আমরা যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি হাউ মেনি টাইমস হ্যাভ ইউ been abroad, অথবা did you been abroad, or had you been abroad, or where you been abroad। তো এখানে আমরা আগে ফোকাস করব কি? বিন। বিন কি? V3, ঠিক আছে? অর্থাৎ ডিড হবে না। কেন? এটা ইন্ডিকেট করে যে ভার্ব হবে V2। আচ্ছা যাই হোক, বিন অবশ্য V2 হিসেবেও ইউজ হয়, বাট আসলে আমরা মানে সেন্টেন্স দেখলে বুঝতে পারছি যে এটা আসলে যেহেতু সাবজেক্টের পর একটা V3 ইন্ডিকেট করছে, তো একটা পারফেক্ট মানে either ফিউচার পারফেক্ট অর প্রেজেন্ট পারফেক্ট অর পাস্ট পারফেক্টকে ইন্ডিকেট করছে। তো পারফেক্ট যদি ইন্ডিকেট করে তাহলে ওয়ারও হবে না, রাইট? তাহলে either had or have। তো এখন আমরা যদি দেখি হ্যাড কেন হবে? হ্যাড হতে পারে, আপনি তাহলে হ্যাড বসায় দেখেন যে হাউ মেনি টাইমস হ্যাড ইউ বিন অ্যাব্রড। মনে হচ্ছে হবে, সাউন্ডস লাইক যে কারেক্ট, রাইট? কিন্তু আপনার পাস্ট পারফেক্ট হতে গেলে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এটাকে বলে পাস্ট অ্যাঙ্কার। পাস্ট অ্যাঙ্কারের একটা এক্সাম্পল দিই আমি আপনাকে। এই সেন্টেন্সটাই যদি আমি মানে বলি তাহলে হচ্ছে হাউ মেনি টাইমস হ্যাড ইউ বিন অ্যাব্রড বিফোর ইউ ওয়েন্ট টু ইংল্যান্ড। তাহলে আমি একটা অ্যাঙ্কর ঠিক করে দিলাম যে ইংল্যান্ডে যাওয়ার পূর্বে আসলে তুমি কতবার গিয়েছো বিদেশে। তাহলে এই যে আমি বললাম যে ইংল্যান্ডে যাওয়ার পূর্বে, এটা আসলে একটা অ্যাঙ্কর হিসেবে কাজ করছে, একটা পাস্ট টেন্সকে বোঝাচ্ছে, এজন্য এটাকে বলছে পাস্ট অ্যাঙ্কর। তার মানে কি? হ্যাডও হচ্ছে না, তাহলে আমাদের এটা হবে হ্যাভ। পারফেক্ট যেহেতু হবে, আর এখানে অপশনে হচ্ছে কি হ্যাড আর হ্যাভ এর মধ্যে হ্যাড হচ্ছে না যেহেতু কোনো পাস্ট অ্যাঙ্কর নেই, সুতরাং এটা হচ্ছে কি হ্যাভ। তাহলে এটা আমরা যদি কারেক্ট করে দেই যে এখানে হচ্ছে গিয়ে হ্যাভ হবে। এক মিনিট, হ্যাঁ, তাহলে এটার আনসার হচ্ছে গিয়ে হ্যাভ। বুঝতে পেরেছি আমরা? তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। তো থার্ড কোশ্চেন হচ্ছে
হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম ফাস্ট ফুড? এখানে আমরা দেখি যে এটা একটা আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। WH স্ট্রাকচারটা আমরা একটু মনে করি বেসিক। WH প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ব্লা ব্লা ব্লা। তার মানে কি আমরা WH পাইছি, অক্সিলারি ভার্ব ডাজ পাইছি, মানে হ্যাঁ স্ট্রাকচারালি কারেক্ট। তারপর হচ্ছে কি জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম ফাস্ট ফুড, মানে আমরা কি ভার্বের যে বেস ফর্ম সেটার আসলে এখানে আমরা ঘাটতি দেখছি, ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে যদি আমরা দেখি ডিফারেন্ট কি ভার্ব? না, ডিফারেন্ট ভার্ব না। ডিফারেন্স কি ভার্ব? না, ডিফারেন্স ভার্ব না। তাহলে এখানে ভার্ব কি আছে? ডেফার, ডিফার। এখানে আসলে একটু কনফিউজ হয়ে যেতে পারেন আপনারা। তো ডেফার অর্থ কি? ডেফার অর্থ আসলে মানে ডেফার অর্থ এই মুহূর্তে মনে করতে পারছি না, বাট ডিফার শব্দের অর্থ হচ্ছে কি আলাদা করা, পৃথক করা। অর্থাৎ হচ্ছে কি ডিফারেন্ট বা ডিফারেন্সের যে ভার্ব ফর্ম সেটা হচ্ছে গিয়ে ডিফার। তো এবং ডেফার আসলে এখানে স্ট্রাকচারালি যদি কারেক্ট হতো, বাট এটা আসলে অর্থগত কারণে এখানে হচ্ছে না। তাহলে এটা কি হবে? হাউ ডাজ জাঙ্ক ফুড ডিফার ফ্রম ফাস্ট ফুড? তাহলে এটার আনসার হচ্ছে বি, ডিফার। আমি আবারও আমার হাতের লেখার জন্য আসলে সরি বলে নিচ্ছি। তো এটার আনসার হচ্ছে ডিফার। তো এটা আমরা আসলে যদি MCQ গুলোকে আপনারা যদি দেখতে পারেন যে আসলে আমরা কিভাবে অ্যাপ্রোচ করছি, আমরা দেখছি যে আচ্ছা এটার এ হবে না, হবে না, বি হবে না, হবে না, সি হবে না, হবে না, তাহলে কি ডি হবে? হয়তো হবে। তো ডি হবে, তাহলে আচ্ছা ঠিক আছে। এভাবে যদি আমরা অ্যাপ্রোচ করি, অত গ্রামাটিক্যাল রুলস যদি আমরা মাথায় নাও মনে রাখি, আমরা যদি আইডেন্টিফাই করতে পারি যে আচ্ছা তিনটা হচ্ছে না, তাহলে আসলে আমাদের কারেক্ট আনসার হওয়ার চান্সটা বেশি, সময়ও হয়তো আমাদের কম লাগবে। তো আমরা আসলে ফোর্থ কোয়েশ্চেনে যাই। সরি আমরা এখানে দাগাদাগি করেছি, বাট এটা আসলে আনসারকে ইন্ডিকেট করছে না। তো কোয়েশ্চেনে কি এসেছে? শি ওয়াজ সিলেক্টেড ফ্রম ড্যাশ 40 কম্পিটিটর্স। তো এখানে আমরা দেখছি যে সরি 40 না, 400 কম্পিটিটর্স। তার মানে হচ্ছে একের অধিক। একের অধিক থাকলে কি হয়? বিটুইন হয় না। বিটুইন হলে আসলে দুইজন মানুষকে বোঝায়। সরি একের অধিক না, দুইয়ের অধিক। তাহলে আসলে বিটুইন হবে না। তো টু ওয়ার্ড দিয়ে আসলে কি বোঝায়? টু ওয়ার্ড দিয়ে আসলে একটা মানে ডিরেকশন বোঝায়। ঠিক আছে? তো এখানে তো আমরা আসলে কোনো ডিরেকশনের দিকে ইন্ডিকেট করতেছি না, আমরা ইন্ডিকেট করতেছি বা 400 জন কম্পিটিটরস এর দিকে। তাহলে আসলে টু ওয়ার্ডসও হবে না। তাহলে কি হতে পারে? এমন হতে পারে, নেয়ার হতে পারে। তো এমন কখন কখন হয়? যখন আমি স্পেসিফিক্যালি বলে দিব যে এতজনের ভেতর একটা আমি কম্প্যারিজন করছি, সেখানে আমি এমন বসাবো। আর নেয়ার অনেকটা হচ্ছে গিয়ে বলে যে মানে কাছাকাছি, ক্লোজ টু ইন্ডিকেট করে যে ক্লোজ টু 400। তো স্ট্রাকচারালি এখানে আসলে নিয়ারও হতে পারে, এমনও হতে পারে। বাট এখানে আসলে 400 এটা একদম স্পেসিফাই করে দিয়েছে। তাহলে আসলে মোর স্পেসিফিক আনসার হবে এমন। তাহলে এটার আনসার হচ্ছে গিয়ে এমন। আচ্ছা আমি আসলে পুরাটা না লিখি, তাহলে আপনাদের টাইম হয়তো বেঁচে যাবে। পরবর্তী কোশ্চেনে যদি আমি যাই, সো শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ড্যাশ লাস্ট 5 years। এটা একটা অনেক কনফিউজিং কোয়েশ্চেন, অনেকে আসলে বিভ্রান্ত হয়ে যাবে। এখানে আসলে একটা আনসার যেটা আসলে আমরা বুঝতেছি যে এটা আসলে হবেই না, সেটা হচ্ছে গিয়ে টু। কারণ টু আসলে একটা ডিরেকশন বোঝায়। এটা আসলে কোনো ডিরেকশন, টাইমেরও ক্ষেত্রেও ডিরেকশন বোঝাতে পারে, এতটা থেকে এতটা, ওই ডিরেকশন আসলে বোঝাতে পারে এতটার দিকে যাব। তো এখানে ডিরেকশন যেহেতু বোঝাচ্ছে না, টু হবে না। ঠিক আছে? এখন ডিউরিং কি হতে পারে? শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ডিউরিং দ্য লাস্ট 5 years। ডিউরিং আসলে একটা সময়ের ব্লককে বোঝায়, যে এরকম একটা সময় যাচ্ছে, ধরেন এই লাইনটা একটা সময়, এখানে এই একটা ব্লক হচ্ছে গিয়ে আমি ইন্ডিকেট করলাম, এইটুকুর ভেতর যে সময়, এখানে হচ্ছে গিয়ে ডিউরিং বসবে। তো ডিউরিং বসলে আমি কি দেখছি? ব্লকটা একটা জায়গায় শুরু হচ্ছে, একটা জায়গায় শেষ হচ্ছে। সুতরাং এখানে কি আসলে কোনো ব্লক বোঝাচ্ছে টাইমের? লাস্ট 5 years একটা জেনারেল বলে দিচ্ছে যে আচ্ছা লাস্ট 5 বছর ধরে।
ঠিক আছে, এখানে কিন্তু একটা ব্লক যে একটা জায়গায় শেষ হচ্ছে এটা কিন্তু বুঝায় নাই, সে কন্টিনিউ করছে, ব্লকটা কিন্তু শেষ হতে হবে। ঠিক আছে, ব্লকটা একটা পর্যায়ে গিয়ে শেষ হতে হবে ডিউরিং হতে গেলে, বাট সে কিন্তু শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল, মানে কি এটা চলছে, প্রেজেন্ট পারফেক্ট, শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল। তাহলে ডিউরিং আসলে হবে না, কারণ এটা কোনো টাইমের ব্লক বোঝাচ্ছে না। সিন্স আসলে কখন বসে? সিন্স বসে যখন আমি বলবো যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, একটা আমি পাস্টের একটা টাইমকে বুঝাবো, সিন্স মানে এতটা থেকে। ঠিক আছে, আমি মানে 2020 সাল থেকে পড়াশোনা করছি মন দিয়ে। ঠিক আছে, একটা আমি টাইমকে বলে বুঝালাম যে ওই সময় থেকে আসলে শুরু হয়েছে। কি তাহলে এখানে কি আসলে কোনো এরকম টাইম থেকে শুরু হয়েছে? না, সে তো আসলে 5 বছর ধরেই কাজটা করছে এবং কাজটা এখনো চলমান, তাহলে সিন্সও হবে না। এবং আসলে এটা আমরা দেখতে পাচ্ছি বাকি তিনটা যেহেতু হবে না, তাহলে ফর হবে। এটাকে আমি আসলে বলি নকআউট পদ্ধতি। নকআউট পদ্ধতিতে আমরা দেখলাম যে আসলে ফর হচ্ছে কি এটার আনসার। কিন্তু গ্রামাটিক্যালি যদি বলি আসলে আরো ইজি জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে এখানে প্রেজেন্ট পারফেক্ট এর ক্ষেত্রে আসলে অধিকাংশ সময় ফরই ইন্ডিকেট করে আসলে টাইমের ক্ষেত্রে। আর লাস্ট 5 ইয়ার্স তো এখানে ফরের জন্য আরো বেশি ইন্ডিকেটর হিসেবে কাজ করছে। ওকে, তো আমরা পরবর্তী যদি কোয়েশ্চেনটাতে যাই, তো এখানে বলেছে চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব, অর্থাৎ এখানে আসলে অ্যাডভার্ব কোনটা। তো এটা একটা খুবই ক্লেভার এবং মানে ট্যাকটিক্স আছে, সেটা হচ্ছে গিয়ে লাস্টে যদি আমরা দেখি এল ওয়াই কোনো সেন্টেন্সের, মোস্ট অফ দ্য টাইমস 95% টাইমে ওইটাই আসলে অ্যাডভার্ব। ঠিক আছে, এটা আসলে আপনি যদি না পারেন, একান্তই এটার আনসার না পারেন, সো আপনি খুঁজবেন যে এল ওয়াই কোনটার অপশনে আছে, সো এল ওয়াইটাই হবে আনসার। তো এখানে আমরা আসলে দেখছি যে প্রিটিলি এর এল ওয়াই, সো আসলে এটা আমরা দাগাই দিতে পারি কি আসলে চোখ বন্ধ করে? বাকিগুলো আসলে দেখে নেই। পরীক্ষার সময় না থাকলে যদি আপনি শিওর হন যে ওকে ফাইন প্রিটিলি আনসার দিয়ে দিয়েন, তা অথবা আপনি যদি একেবারেই না পারেন দেখেন এল ওয়াই আপনার দাগাতেই হবে, এমন সিচুয়েশনে দাগাই দিয়েন। কিন্তু আমাদের কাছে যেহেতু টাইম আছে, ধরে নিচ্ছি টাইম আছে, সো আমরা দেখি যে আসলে হতে পারে নাকি বাকিগুলা। প্রিটিফায়ার, এটা আসলে কোনো অ্যাডভার্ব না। প্রিটিফাই, এটা আসলে ভার্ব। প্রিটি, এটা আসলে একটা অ্যাডজেক্টিভ, বাট এটা কি অ্যাডভার্ব হিসেবে ইউজ হতে পারে? এখন আমরা যদি বলি যে আম, কি বলে আপনার যে প্রিটিয়ার, সরি এটাকে, আচ্ছা প্রিটিয়ারটাকে আমি একটু বলি, এটা হচ্ছে কি এটা অনেকে বলে অ্যাডভার্ব হিসেবে ইউজ হতে পারে, বাট এটা আসলে অ্যাডভার্বের মেইন ফর্মের মধ্যে পড়ছে না। তারপর প্রিটিফাই তো ভার্ব বলেই দিলাম। তারপর হচ্ছে কি প্রিটি, এটা অ্যাডভার্ব হিসেবে আসলে ব্যবহৃত হতে পারে। এটা আমি একটা যদি উদাহরণ দিই আপনাকে, 1 মিনিট, উদাহরণ হচ্ছে গিয়ে দ্য গাই ইজ প্রিটি স্মার্ট। এখানে স্মার্ট হচ্ছে গিয়ে আপনার অ্যাডজেক্টিভ, সাবজেক্ট হচ্ছে গিয়ে দ্য গাই। এখানে প্রিটি কিন্তু আসলে এই অ্যাডজেক্টিভকে মানে করছে আপনার, অলংকৃত করছে। তো এখানে পিটিটা ওই সেন্টেন্সে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু আসলে অ্যাডভার্বের মেইন কাজ যেটা, সেটা হচ্ছে গিয়ে ভার্বকে আসলে প্রভাবিত করা। সো ওখানে আমরা দেখছি যে পিটি যখন অ্যাডভার্ব হয় সে আসলে ভার্বকে না, অ্যাডজেক্টিভকে প্রভাবিত করে। তাহলে আমি এখানে মোর কারেক্ট আনসার কোনটা? দ্যাট ইজ প্রিটিলি। ঠিক আছে, সো এটার আনসার হবে প্রিটিলি, মোর কারেক্ট। বাট প্রিটিও কিন্তু আপনার অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। তারপর এখানে আমরা যদি দেখি যে কোশ্চেনটা কি এসেছে, হোয়াট ইজ দি অ্যান্টোনিম অফ এনশিয়েন্ট? এনশিয়েন্ট মানে কি? পুরাতন, প্রাচীন, প্রাগৈতিহাসিক, এ ধরনের জিনিস আসলে ইন্ডিকেট করছে। আমি আসলে মোস্ট অফ দ্য টাইম অ্যান্টোনিম বা সিনোনিমের ক্ষেত্রে আমি আমার নকআউট যে সিস্টেমটা আপনাদেরকে বললাম ওই সিস্টেমটাই ফলো করি বা করতাম, বা মানে হ্যাঁ এখনো তো করি, তাই না? তো এখানে আমি যদি দেখি যে এনশিয়েন্ট মানে পুরাতন, তো নিচে থেকে শুরু করি। অ্যান্টিকুয়েট, অ্যান্টিকুয়েটেড, অ্যান্টিকুয়েটেড আসলে কি বোঝায়? যে আমরা বলি না অ্যান্টিক জিনিস মানে হচ্ছে কি প্রাচীন, পুরাতন, এই ধরনের জিনিস ইন্ডিকেট করে। হিস্টোরিক মানে কি? যেটা হিস্ট্রি, হিস্ট্রি তো পাস্ট, রাইট? সো এটাও এটার
এনশিয়েন্টের সিনোনিম। তারপর কি? আর্কেইক। আর্কেইক আসলে এনশিয়েন্টের একটা সিনোনিম, এটা অর্থ আসলে প্রাচীনই বোঝায়। আর হচ্ছে কি কন্টেম্পোরারি, ধরুন আপনি কন্টেম্পোরারির অর্থ জানেন না, বাকি তিনটা যেহেতু অ্যান্টোনিম মানে এনশিয়েন্টের সিনোনিম, তাহলে কন্টেম্পোরারি অ্যান্টোনিম হবে, দাগায় দেন। আর আসলে কন্টেম্পোরারি আসলে একটা সহজ ইংলিশ ওয়ার্ড, এটা আমরা দৈনন্দিন লাইফে ইউজ করি, এটার অর্থ আসলে সমসাময়িক। তো এটা আসলে আনসার হবে কন্টেম্পোরারি। তো পরবর্তী কোশ্চেনে যদি আমরা যাই, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যানিমোসিটি? রাইট? ওকে, আমরা নিচে থেকে আবার শুরু করি যে অ্যামিটি, আমি ধরে নিচ্ছি, আচ্ছা ধরেন আমি ধরে নিচ্ছি আপনি অ্যানিমোসিটি শব্দের অর্থ জানেন না, তাহলে আপনি কিভাবে আসলে এটাকে করবেন? অ্যামিটি, ঠিক আছে? অ্যামিটি, আপনারা এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে কি ফ্রেন্ডশিপ, রাইট? আপনি যদি অনেক সময় আপনি বাংলা বা ইংলিশে ট্রান্সলেশনে আপনি যখন অ্যাডমিশনের প্রস্তুতি নেবেন, তখন দেখবেন যে অ্যামিকাস কিউরি, ঠিক আছে, আদালতের বন্ধু। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার এসেছিল। এমনকি জুলাই আন্দোলনে হচ্ছে গিয়ে আমরা দেখেছি যে যে কেসটা হয়েছিল, যে যেই কেসের উপর ভিত্তি করে আসলে মানে কোটা আন্দোলনের একটা ফাউন্ডেশন দাঁড়িয়েছিল, সেখানেও কিন্তু অ্যামিকাস কিউরি একটা অনেক বড় ভূমিকা রেখেছিল। সুতরাং এই জিনিস, এইটার অর্থ কিন্তু আপনাদের জানাটা খুব জরুরি। যাই হোক, সেটা আমাদের আউট অফ ডিসকাশন ফর টুডেস ক্লাস। অ্যামিটি অর্থ হচ্ছে গিয়ে ফ্রেন্ডশিপ। সেরেনিটি, সেরেনিটি আসলে ওই ফ্রেন্ডশিপ বা এরকম কিছুরই আসলে আপনার সিনোনিম বোঝায় যে না। আচ্ছা, সেরেনিটি অর্থ আসলে নির্মল বোঝায়। নির্মল, আহ, এটার যেটা আসলে বিশেষ্য হবে সেটা আসলে সেরেনিটি, যেহেতু এটা নাউন, মানে নির্মল ভেজালবিহীন এ ধরনের জিনিস বোঝায়। আচ্ছা, অ্যামিটি ফ্রেন্ডশিপ, এটাও নির্মল, কাছাকাছি মিনিং। তারপর এনমিটি, এনমিটির সাথে আপনার এনিমি শব্দের একটা মিল আছে, এটা আসলে শত্রুতা বোঝায়, হ্যাঁ। তাহলে হচ্ছে কি আমরা দেখতে দেখতে পাচ্ছি যে এটা ফ্রেন্ডশিপ, এটা নির্মলতা, এটা হচ্ছে কি শত্রুতা, আর এটা হচ্ছে কি হারমোনি। হারমোনি মানে কি? মিলেমিশে থাকবে সবাই, তাই তো? তো আচ্ছা, আমি একটু হিজিবিজি হয়ে গিয়েছে, আমি আসলে এটা একটু মুছে দিই। ওয়েট 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 ওয়েট, সরি। ওকে, থ্যাংক ইউ। কি হচ্ছে? সরি, একটু ধৈর্য ধরুন। টেকনিক্যাল এরর অথবা আমার অদক্ষতা, ঠিকই তো কাজ করছিল। ওকে, থ্যাংক ইউ, সরি ফর দ্য ডিলে। তো এখানে আসলে অ্যানিমোসিটির আমরা কি দেখছি যে হারমোনি দিয়ে আসলে বুঝাচ্ছে যে আসলে মিলেমিশে থাকা, যা বুঝেন আপনারা। সেরেনিটি হচ্ছে কি নির্মলতা বুঝাচ্ছে, অ্যামিটি হচ্ছে কি বুঝাচ্ছে যে ফ্রেন্ডশিপ। সবকিছু একটা পজিটিভ ভাইব দিচ্ছে, যেখানে অ্যামিটি কিন্তু আসলে একটা নেগেটিভ ভাইব দিচ্ছে, শত্রুতা। ঠিক আছে? তো এখানে আসলে মোস্ট অফ দ্য কেসেস এনমিটি হওয়ার চান্স বেশি। আর হচ্ছে গিয়ে অ্যানিমোসিটি মানে হচ্ছে গিয়ে শত্রুতা। তো আপনি যদি অর্থ জানেন, তাহলে আপনার জন্য আসলে 1 সেকেন্ডের বিষয়, আপনি এনমিটি দাগিয়ে দেবেন। তো নেক্সট কোয়েশ্চেনে যাই। সো এটা একটু ইন্টারেস্টিং কোয়েশ্চেন। চুজ দ্য কারেক্ট অপশন, অর্থাৎ মানে এখানে 4টা সেন্টেন্স দিয়েছে, এটার ভিতর কোন সেন্টেন্সটা আসলে কারেক্ট। তো এটার জন্য আপনার সেন্টেন্সের যে ফরমেশন, রাইট ফর্ম অফ ভার্ব, এগুলো বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা আসলে একটা একটা করে দেখি। হাউ ডাজ দ্য ফুড অ্যাফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল? ওকে, আমরা আগে পড়ে নেই সবগুলো। তারপর বি হচ্ছে গিয়ে হাউ দ্য ফুড অ্যাফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল। এটা দেখে কিরকম অড লাগছে, রাইট? এখানে আসলে ডাব্লিউএইচ কোয়েশ্চেনে হচ্ছে গিয়ে ডাব্লিউএইচ এর পর আসলে কোনো অক্সিলারি ভার্ব নাই, সুতরাং এটা আসলে হবেই না, এটা নিয়ে ডিসকাশনেরই দরকার নেই। হাউ ওয়াজ দ্য ফুড অ্যাফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল? ওকে, হাউ ডাজ দ্য ফুড ইফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল? যদি আমরা নিচে থেকে দেখি, ডি যদি দেখি, এখানে আমরা দেখবো যে ডাব্লিউএইচ, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট আছে, সাবজেক্টের পর থাকার কথা কি বলেন? ভি ওয়ান, বা ভার্বের হচ্ছে কি বেস ফর্ম।
ইফেক্ট কি ভার্ব? ইফেক্ট তো ভার্বই না, তাহলে ডি হবে না। সি কি হবে? হাউ ওয়াজ দ্য ফুড অ্যাফেক্ট পূর্ণিমাস লাইফ? এখানে আমরা দেখতে পাচ্ছি কি এটা একটা পূর্ণিমা লাইফস্টাইল সম্পর্কে একটা জেনারেল মিনিং দিচ্ছে, যে পূর্ণিমা লাইফস্টাইলকে আসলে এফেক্ট কিভাবে করে ফুড। এটা একটা মানে অ্যাসার্ট, মানে এটা একটা প্রেজেন্ট টেন্সের দিকে ফোকাস করছে, বাট এখানে আসলে অক্সিলারি ভার্ব পাস্ট টেন্সকে ইন্ডিকেট করছে, তো এটাও আসলে হবে না। থাকছে কি আমার এ। তাহলে আনসার হচ্ছে এ। হাউ ডাজ দ্য ফুড অ্যাফেক্ট দ্য পূর্ণিমাস লাইফস্টাইল। এটা কি স্ট্রাকচারলি ঠিক আছে? WH কোয়েশ্চেন আছে, অক্সিলারি ভার্ব আছে, সাবজেক্ট আছে, তারপর হচ্ছে গিয়ে ভার্বের যে বেস ফর্ম সেটাও আছে, অ্যান্ড এক্সটেনশন। সো এ হচ্ছে কি এখানে কারেক্ট আনসার। পরবর্তী কোয়েশ্চেনে যদি আমরা যাই, হুইচ ওয়ার্ড ইজ মিসস্পেলড? এখানে আমরা দেখি মানে অর্থাৎ ভুল হয়েছে কোনটা। এখানে আমরা আসলে অনেক সময় দেখি যে আচ্ছা রিসিভ তো সঠিক বানান আমরা দিয়ে দিই দাগায়, তাহলে আসলে যেটা হয় যে আমরা ভুল করি। ঠিক আছে, তো এটার জন্য আসলে কোনো ট্যাকটিক্স নাই, এটা আপনাকে বানান জানতে হবে, পড়তে হবে, বানান প্র্যাকটিস করতে হবে, তারপর আসলে আপনার এটা কমন পড়তে হবে, তাহলে আপনি পারবেন। এটার আসলে বেস্ট পসিবল ওয়ে হচ্ছে কি আপনার এইচএসসির যে EFT অর্থাৎ ইংলিশ ফর টুডে বই আছে, এই ইংলিশ ফর টুডেতে যত ওয়ার্ড আছে সবগুলোর বানান আপনি জানবেন। আপনি যে 2-3 মাস 4 মাস যে সময় পান, যাই পান আপনি, আপনি এই ইংলিশ ফর টুডের সকল বানান আপনাকে জানতে হবে। যদি আপনি মানে তাহলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোস্ট প্রবলি কি করে, যেই স্পেলিং গুলো দেয় ওরা কখনো আহ, মানে সবসময় চেষ্টা করে যে আসলে ইংলিশ ফর টুডের ভেতরই যাতে এই বানানটা থাকে। এটা আসলে একটা চিট কোড, যে আপনি ইংলিশ ফর টুডের সকল বানান পারলে এটা আপনি আসলে পারবেন। সরি, রাইট দেখে কেউ বিভ্রান্ত হওয়ার কারণ নেই। রিসিভ এটার আনসার না, এটার আনসার হবে হচ্ছে কি রিসিভ। রিসিভ বানানটা ভুল আছে এখানে। তো পরের কোশ্চেনে যাই, উইচ সেন্টেন্স কন্টেইনস অ্যান ইন্টারজেকশন? ইন্টারজেকশন মানে কি? ইন্টারজেকশন নিশ্চয়ই সবাই বুঝেন, আপনারা যেহেতু এইচএসসি আসছেন। ঠিক আছে, তো হুররে, আলাস, ওয়াও এই ধরনের হচ্ছে গিয়ে আমরা যখন বিশেষ অভিব্যক্তি আসলে আমরা প্রয়োগ করি আমাদের সেন্টেন্সে, সেগুলো আসলে আমরা স্পোকেন ইংলিশে বা স্পোকেন বাংলা যাই হই, এখানে আমরা আসলে এই ধরনের সেন্টেন্স ব্যবহার করি। এখানে ইমোশনের একটা আউটব্রাস্ট থাকে। ঠিক আছে, এখানে ডু ইউ নো ওয়ার দ্য প্লেফুল পেঙ্গুইনস লিভ? না, এখানে এরকম কোনো ইন্টারজেকশন নাই। আচ্ছা, কোয়েশ্চেনটা আপনি দেখেন, কোনটা ইন্টারজেকশন সেন্টেন্স কিন্তু বলে নাই, বলছে কোন সেন্টেন্স আসলে ইন্টারজেকশন কন্টেইন করে। তার মানে কি আপনার ইন্টারজেকশনকে ইন্ডিকেট করে এরকম একটা ওয়ার্ড পাইলেই হবে। বুঝছেন? সি হচ্ছে গিয়ে দিস ইজ নট হোয়াট আই মিন, দিস ইজ নট দ্য আনসার। ওকে, হি স্টাডিড হার্ড ইয়েট। ইয়েট দেখে অনেকে ভাবতে পারে যে আচ্ছা ইয়েট কি হতে পারে ইন্টারজেকশন? না, ইয়েট এখানে আসলে লিঙ্কার হিসেবে ইউজ হচ্ছে। হি কুড নট পাস দ্য টেস্ট, ইয়েট হবে না। ওয়েল, ইট ইজ টাইম টু সে গুড বাই। ওয়েল এখানে আনসার যেহেতু হয়ে যাচ্ছে, এই দিনটা যেহেতু হবে না, বাট ওয়েল আসলে আমরা আমাদের নর্মাল ডে টু ডে লাইফে ইন্টারজেকশন হিসেবে ইউজ করি না। সো সেই অর্থে এটা আসলে একটা মানে কনফিউজিং কোয়েশ্চেন, বাট আপনি আসলে নকআউট সিস্টেমে এটার আনসারটা ইজিলি বের করতে পারবেন। তারপর আমি যদি পরবর্তী ইসে যাই, কি বলে আপনার কোয়েশ্চেনে যাই, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো আমি সেন্টেন্সগুলো শুরু থেকে পড়ি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স মানে কি, এটা আপনাকে কোয়েশ্চেনটা বুঝতে হবে। কোয়েশ্চেনে চাইছে কি আপনার কাছে? কোয়েশ্চেনে চাইছে যে আসলে কোনটা কারেক্ট আনসার, মানে এখানে একটা কারেক্ট আনসার আছে, তার মানে তিনটা হচ্ছে কি ভুল, তা আপনি ভুল বাই করেন। আই বট 2 পেয়ার অফ ট্রাউজার্স, কারেক্ট মনে হচ্ছে। ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইসেস? কারেক্ট মনে হচ্ছে। আই রিড পোয়েট্রি অ্যাবাউট আ হর্স, সরি, আই রেড পোয়েট্রি অ্যাবাউট আ হর্স, কারেক্ট মনে হচ্ছে। হ্যামলেট ইজ ওয়ান অফ শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ওয়ার্কস, কারেক্ট মনে হচ্ছে। ভেরি কনফিউজিং। এ ধরনের সেন্টেন্সের জন্য আপনাকে আসলে আমি যেগুলো বলেছিলাম প্রথমে একদম শুরুর দিকে এই ক্লাসের, মনে করে দেখেন যে এরকম কোয়েশ্চেন আছে যে কোনটা ভুল বা কি ভুল আছে। সো দিস ইজ দ্যাট কাইন্ড অফ কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন আসলে আপনাকে পাওয়া বা না পাওয়ার মাঝে পার্থক্য করে দিতে পারে। তো প্রথম কোয়েশ্চেনটা যদি আমি মানে প্রথমটা দেখি যে এখানে ভুল আমরা খুঁজে বের করার চেষ্টা করবো, যে আই বট 2 পেয়ার, প্লুরাল বুঝাচ্ছে, 2 পেয়ার 2 জোড়া, আবার ট্রাউজার্স, দুইটা প্লুরাল পরপর বসতে পারে না, এটা গ্রামাটিক্যালি ভুল।
এই ভুলটাকে বলে রিডান্ডেন্সি। পুরাটা না লিখলাম, রিডান্ডেন্সি। ঠিক আছে, তো এটা একটা গ্রামাটিক্যাল এরর, অর্থাৎ কারেক্ট না, এ হবে না। এটা যদি আমি আরো এক্সাম্পল দেই, যে আপনি কি বাংলায় বাংলায় বললে আপনার সুবিধা হবে বুঝতে, বাংলায় কি বলেন যে আ- দুইটা পাখিগুলো, আমি দুইটা পাখিগুলো দেখেছি। দুইটা আবার পাখিগুলো একসাথে বসে, হয় না। আমি দুই জোড়া পাখিগুলো দেখেছি, হবে? হবে না, শুনতে অড লাগে। বাট ইংলিশে তো আমাদের প্র্যাকটিসে সবসময় থাকে না। তো আমরা আসলে অনেক সময় মনে করি এটা কারেক্ট, এটা কারেক্ট ভেবে আসলে অনেকে দাগিয়েও দেয়। এগুলোই আসলে ডিফাইন করে যে আপনার পজিশন কত হবে, আপনি কোন সাবজেক্ট পাবেন। তারপর বিতে যদি দেখি, ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইসেস, সেম মিস্টেক। সাম প্লুরাল বোঝাচ্ছে, অ্যাডভাইসেস এটা আসলে একটা আনকাউন্টেবল। আচ্ছা, এটা যদি রিডান্ডেন্সি বাদও দেই, অ্যাডভাইসে তো আসলে এস বসেই না। অ্যাডভাইস তো একটা আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, তাহলে আসলে অ্যাডভাইসের ক্ষেত্রে এটা ভুল, এটা আসলে ডাবল ভুল, রিডান্ডেন্সিতেও ভুল, আবার গ্রামাটিক্যালি আরো ভুল আছে। তারপর তিনে যদি দেখি, আই রেড পোয়েট্রি অ্যাবাউট আ হর্স, স্ট্রাকচারালি কোনো মিস্টেক নাই, রিডান্ডেন্সি নাই, রান অন নাই, কিচ্ছু নাই, স্ট্রাকচারালি কোনো ভুল নাই। সাবজেক্ট আছে দেখেন আপনি, আই আছে, ভার্ব আছে, ভার্বের ভি টু বসে, রেড। পোয়েট্রি, পোয়েট্রি মানে আই রেড হচ্ছে কি ভার্ব, ঠিক আছে, পরে এক্সটেনশন দিয়েছে মানে সাবজেক্ট ভার্ব আছে, সব ঠিক আছে, সেন্টেন্সে কোনো মিস্টেক নাই। কিন্তু দেখেন আপনি, আহ, মানে অবজেক্টের আগে আপনার আর্টিকেল বসছে, ঠিক আছে, সবকিছু ঠিক আছে। তাহলে আসলে কি এখানে মেইন ভুলটা হচ্ছে কি, অর্থগত ভুল। পয়েট্রি শব্দের অর্থ কি? পয়েট্রি হচ্ছে গিয়ে বেশ কয়েকটা পোয়েমের একটা কালেকশন, কালেকশন অফ আ পোয়েমস, কালেকশন, সরি, কালেকশন অফ সাম পোয়েমস, রাইট? সাম পোয়েম। তো পোয়েট্রি নিয়ে আপনি বলতেছেন কি, আই রেড পোয়েট্রি অ্যাবাউট আ হর্স। আপনি হর্সের ব্যাপারে একটা কাব্যগ্রন্থ পড়ছেন, অর্থগতভাবে এটা একটু অড লাগে। ঠিক আছে, তাও ধরে নিলাম যে আচ্ছা আপনি পড়ছেন, হর্সের ব্যাপারে আপনি একটা কাব্যগ্রন্থ আসলেই পড়ছেন, তাহলে এটাকে রাখলাম, এটা আগে ক্রস করলাম না। তারপর দেখি পরেটা কি, হ্যামলেট ইজ ওয়ান অফ শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ওয়ার্কস। মোস্ট ফেমাস দিয়ে আসলে আপনার কি সুপারলেটিভ সেন্টেন্স বুঝায় না? সুপারলেটিভ সেন্টেন্সে মোস্ট ফেমাস এর পরে নর্মালি হচ্ছে যেই এটা থাকে, এটা প্লুরাল ফর্ম বসে, সুতরাং এটা ঠিক আছে। হ্যামলেট ইজ, ঠিক আছে, হ্যামলেট হচ্ছে কি আপনার এখানে বসছে, এটার পর ইজ, ঠিক আছে, হ্যামলেট সাবজেক্ট, অক্সিলারি ভার্ব আছে, ওয়ান অফ শেক্সপিয়ার্স মোস্ট, ঠিক আছে, ওয়ান অফ শেক্সপিয়ার্স, সব ঠিক আছে, সুপারলেটিভ সেন্টেন্স, নো মিস্টেক অ্যাট অল। তাহলে কি হবে, আমি কনফিডেন্টলি বলতে পারি ডি হবে। আর সিতে যেহেতু আমার ডাউট ছিল, সুতরাং সি হবে না, এটার আনসার হচ্ছে কি ডি। তো আমি পরের কোয়েশ্চেনটাতে যদি যাই, পরের কোয়েশ্চেনটাতে কি আছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অর্থাৎ সেম সেম প্যাটার্ন, আপনি সেম ভাবে যাবেন, বেশি আমি বিশ্লেষণ করব না। সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ, সাইক্লিং এখানে জিরান্ড, ভার্বের ওয়ান ভি ওয়ান এর সাথে আইএনজি, জিরান্ড, ঠিক আছে, ব্যাখ্যা করলাম মানে জি বড় করে লিখলাম না, জিরান্ড। তারপর হচ্ছে গিয়ে সাইক্লিং ইজ, এটা জিরান্ড তো নাউন, সাবজেক্ট, সাবজেক্টের পর হচ্ছে গিয়ে ভার্ব, ইজ এ গুড এক্সারসাইজ, কারেক্ট, বাট আগে দাগাই দেন ওয়েট, বাকি দিনটা আসলে দেখেন হচ্ছে কিনা। সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ, ও সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ, বি, না, হবে না, দেখেই বোঝা যাচ্ছে যে সাইকেল হবে না, এখানে জিরান্ড হওয়ার চান্সটা বেশি। টু সাইকেল ইজ গুড এক্সারসাইজ, টু সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ, এখন আমি আগে কেন কাটিয়ে দিলাম? টু সাইকেল এটাকে বলে হচ্ছে কি ইনডিফিনিট। ইনডিফিনিট নর্মালি বসে নাউন হিসেবে, মানে সাবজেক্ট হিসেবে বসে, ঠিক আছে, কিন্তু ইনডিফিনিট আসলে কখন বসে, এটা একটা বোঝার টেকনিক হচ্ছে গিয়ে, যখন আপনার কাজটা তে আপনার বেশি ফোকাস থাকবে, এক্সারসাইজটা আপনার মেইন বিবেচ্য বিষয় হবে, সেখানে আসলে ইনডিফিনিট বসার চান্সটা বেশি। বাট এখানে আসলে সাইকেলটা মেইন বিবেচ্য বিষয়, সাইকেলের উপর বেশি ফোকাস, তাই এটার আনসার আসলে হবে এ, সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ। তারপর আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন টেরিবল বিউটি। এটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ওয়ান অফ মাই ফেভারিট কোয়েশ্চেন। এই পার্টিকুলার যে সেট অফ কোয়েশ্চেন যে আমরা যেই 2022-23 যেটা আনসার মানে আমরা সলভ করছি,
আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন টেরিবল বিউটি। ফিগার অফ স্পিচ মানে কি, এটা বোঝা লাগবে না আপনার, পরে বুঝছেন, আমরা যখন গ্রামার নিয়ে করাবো ক্লাস তখন বুঝছেন। আপনাকে এখন আমি বলবো যে আপনার আনসার আপনি কিভাবে করবেন। টেরিবল বিউটি, বিউটি কি আবার টেরিবল হয়? সাউন্ডস অড, রাইট? বিউটি তো সুন্দর, এটা আবার টেরিবল কিভাবে হতে পারে? নিচে থেকে দেখি। পার্সনিফিকেশন, পার্সনিফিকেশন মানে কি, ধরেন যে কোনো এমন বস্তু যেটা আসলে মানুষের মতো না, কথা বলতে পারে না, তো এটাকে আপনি আসলে এমন ভাবে বলছেন যে এটা কথা বলছে বা মানুষের মতো কোনো কাজ করছে। ঠিক আছে, ধরেন ঈশপের গল্প, সেখানে আমরা দেখতাম কি কচ্ছপ খরগোশ সেগুলো আসলে গল্প করছে, হাঁটছে দৌড়াচ্ছে কম্পিটিশন করছে। সিংহ আসলে রাজা হিসেবে রাজ দরবারে বসে বিচার কাজ করছে, মানুষের মতো কাজ করছে, মন্ত্রী। হ্যাঁ, পশু পাখিকে আমরা মন্ত্রী বানাচ্ছি বিভিন্ন গল্পে। তো এই ধরনের জিনিসকে বলা হয় পার্সনিফিকেশন। নামটার মধ্যে আসলে সেলফ এক্সপ্লেনেটরি, পার্সনের মতো করার চেষ্টা, মানে একজন হিউম্যান বিইং, একজন পার্সন যেরকম হয় সেরকম করার চেষ্টা নন পার্সনকে, এটাকে বলে পার্সনিফিকেশন। তো এখানে কি এরকম কিছু করার চেষ্টা হচ্ছে টেরিবল বিউটি? না। বিউটিকে কি আমরা মানুষের মতো বলার চেষ্টা করছি? না। আচ্ছা, মেটাফোর কি? মেটাফোর হচ্ছে গিয়ে, ধরেন যে একটা জিনিস হচ্ছে কি আপনি বোঝাচ্ছেন, কিন্তু এটা লিটারাল মিনিং না, এটা হচ্ছে কি অন্তর্নিহিত, যেটা মানে রূপকার্থে ব্যবহৃত হচ্ছে। আমি আপনাকে বাংলা একটা যদি উদাহরণ দিই, যে ধরেন কোনো সন্তান তার মাকে বলছে যে আমার আম্মুই আমার পূর্ণিমার চাঁদ। ঠিক আছে, আম্মু হচ্ছে কি পূর্ণিমার চাঁদের মতো মানে আলো আমাকে দিচ্ছে, বা এরকম ধরেন মাকে ভালোবেসে সে এই ধরনের কথা বললো। তো এই যে সে রূপকার্থে বলছে, মা কি আসলে পূর্ণিমার চাঁদ, বা পূর্ণিমার চাঁদ কি কখনো মা হতে পারে? সেটা তো হতে পারে না, তাই না? তো এই যে রূপকার্থে, বাট এটা কিন্তু অর্থটা হচ্ছে কি অন্তর্নিহিত, এই অন্তর্নিহিত রূপকার্থে যে ব্যবহৃত এইগুলোকে আসলে মেটাফোর বলে। বা টেরিবল বিউটি, ওয়েট ওয়েট, ক্রস দিয়ে দিয়েছি, ওয়েট ওয়েট, টেরিবল বিউটি মেটাফোর কি হতে পারে? টেরিবল বিউটি না, এটা মেটাফোর হতে পারে না, কারণ হচ্ছে গিয়ে টেরিবল তো আসলে কোনো বিষয় না যেটার সাথে আপনি তুলনা করছেন। মেটাফোর হতে গেলে কোনো একটা কিছুর সাথে আপনার তুলনা করতে হয়। আইরনি, আইরনি আসলে আপনি বুঝবেন, আপনি যদি ক্লাস দেখে থাকেন, আপনি নিশ্চয়ই, আমি ধরে নিচ্ছি একজন শিক্ষার্থী, সো আমি ধরে নিচ্ছি যে আপনার নিশ্চয়ই এরকম বন্ধু আছে। অবশ্যই আপনার, আমি ধরে নিচ্ছি না, আমি কোয়াইট শিওর যে আপনার আসলে এই ধরনের বন্ধু আছে, যে আসলে পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার দিন পরীক্ষার কোশ্চেন পাওয়ার আগ পর্যন্ত আপনাকে বলবে, মামা বিশ্বাস কর মামা, আমি একটা লাইনও করি নাই, এবং পরীক্ষায় ওই বান্দাই, আল্লাহর ওই বান্দাই হাইয়েস্ট নাম্বার পেয়ে আসে। এটাই হচ্ছে কি আইরনি, এটাই হচ্ছে কি জীবনের আইরনি। এবং টেরিবল বিউটি ইজ নট অ্যান আইরনি। তো টেরিবল বিউটি এখানে আইরনি হবে না। তারপর আমি যদি দেখি যে আচ্ছা, নকআউট সিস্টেম আমরা দিচ্ছি যে এই তিনটা হচ্ছে না, তাহলে আসলে এই হবে, রাইট? অক্সিমরন কি আসলে, এই জিনিসটা আমাকে বুঝতে হবে। অক্সিমরন জিনিসটা হচ্ছে কি কি আপনার দুইটা আম, আপাত দৃষ্টিতে বিপরীতার্থক শব্দ যখন পরপর বসে, বসে আসলে একটা বিপরীত অর্থ মানে বোঝায়। ধরেন একটা সাবজেক্টের আগে, সরি সাবজেক্ট না, একটা ওয়ার্ডের আগে, ঠিক আছে, আপনি আরেকটা বিপরীত শব্দ বোঝায়, যেই ওয়ার্ডটাকে আপনি ফোকাস করতে যাচ্ছেন এটাকে আরো এমফেসাইজ করলেন। ঠিক আছে, একটা নাটক হয়তো ছিল, আমরা যখন মানে স্কুল পড়তাম, আমি ঠিক শিওর না যে ভয়ঙ্কর সুন্দর বা এরকম কিছু নাম, ঠিক আছে, ভয়ঙ্কর সুন্দর। তো এটা আসলে খুব পরিচিত একটা শব্দ, সেটারই ইংলিশ হচ্ছে টেরিবল বিউটি। তো সুন্দর কি আসলে কখনো ভয়ঙ্কর হতে পারে? না, হতে পারে না, কিন্তু সেই সৌন্দর্যের আসলে আপনার ডিগ্রিটাকে বাড়ায় দেয় হচ্ছে কি পূর্বে যেই সেন্টেন্সটা বসছে, মানে পূর্বে যে ওয়ার্ডটা বসছে, সরি, সেটা হচ্ছে কি আপনার এই শব্দের যে ডিগ্রি এটাকে বাড়ায় দেয়। এই ধরনের ইউজ অফ ওয়ার্ডস, এটাকে বলছে হচ্ছে কি অক্সিমরন। তো এটার আনসার হবে এ, অক্সিমরন। সো লাস্ট কোয়েশ্চেন আজকে আমাদের, সেটা হচ্ছে কি আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্সটা দিছে এটা কি ধরনের সেন্টেন্স। ইন মাই ওপিনিয়ন, এটা দেখে অনেকেই ঘাবড়ায় যায়, আয় হাই, ইন মাই ওপিনিয়ন, আল্লাহ, আমি তো দেখছিলাম যে কমা দিয়ে শুরু হইলে ইন্টারজেকশন হয়, তাহলে কি এটা ইন্টারজেকশন হবে? আচ্ছা, এখানে কমা আছে, তাহলে কি এটা ডিগ্রিতে আসলে মানে কি হবে, কম্পাউন্ড হবে নাকি কমপ্লেক্স হবে, কি হবে? কনফিউজড হয়ে যাই আমরা।
আমি সহজ একটা অ্যাপ্রোচ আপনাকে বলি। আপনি যখন একটা সেন্টেন্স অ্যানালাইজ করবেন, যেটা কি ধরনের সেন্টেন্স, সাবজেক্ট খুঁজে বের করেন, তারপর ভার্ব খুঁজে বের করেন। এই দুইটা জিনিস যখন আপনি খুঁজে পাবেন, দেন আপনি আসলে সেন্টেন্সের পুরো জিনিসটা আপনার চোখের সামনে ক্লিয়ার হয়ে যাবে। আসেন আপনার সাবজেক্ট খুঁজে বের করি। ইন মাই ওপিনিয়ন, রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ আ গ্রেট প্লে। এখানে রোমিও অ্যান্ড জুলিয়েট হচ্ছে গিয়ে সাবজেক্ট, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে বাই উইলিয়াম শেক্সপিয়ার, আপনি বলতে পারেন যে রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার পুরোটাই আসলে সাবজেক্ট ফ্রেজ। সো উইলিয়াম রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ আ গ্রেট প্লে। ইজ ভার্ব, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন কি, সাবজেক্ট প্লাস ভার্ব কি বোঝায়, অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু আমরা যখন অপশনের দিকে তাকাবো, আমরা কি দেখবো, ইম্পারেটিভ নাই, ডিক্লারেটিভ নাই, ইন্টারোগেটিভ নাই, এক্সক্লেমেটরি নাই, অ্যাসার্টিভ নাই। এখন সো এটার জন্য আসলে আপনাকে একটু পড়াশোনা করতে হবে। এই ধরনের কোয়েশ্চেন আসলে সলভ করার আপনার মেইন উদ্দেশ্যই হচ্ছে কি এই ধরনের টার্মস গুলোর সাথে পরিচিত হওয়া। তো সেটা হচ্ছে গিয়ে এখানে ডিক্লারেটিভ যে সেন্টেন্সটা, এটাই আসলে অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হয়। মানে এখানে কারেক্ট আনসার হচ্ছে গিয়ে ডিক্লারেটিভ। মানে ডিক্লারেটিভ সেন্টেন্স দিয়ে বোঝায় কি, মানে আপনার কোনো সেন্টেন্সে কোনো কিছু আর কি মানে ডিক্লেয়ার করা হচ্ছে। এখানে কি ডিক্লেয়ার করা হচ্ছে, আপনি আপনার ওপিনিয়ন দিচ্ছেন যে রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ গ্রেট প্লে। আপনি এটা ডিক্লেয়ার করতেছেন যে এটাই একটা গ্রেট একটা প্লে, ঠিক আছে, এটা গ্রেট একটা নাটক বা গ্রেট একটা মঞ্চ নাটক বা যাই হোক। তো এটা হচ্ছে কি ডিক্লারেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স যখন এই ধরনের ভাব প্রকাশ করে ডিক্লারেটিভ, তো সেটাকে আসলে ডিক্লারেটিভ সেন্টেন্সও বলা হয়। তো এখানে আসলে আমরা আজকে আলোচনা করলাম অনেক কিছু। 15টা কোয়েশ্চেনের ভেতর আসলে আমরা অনেক কিছু পেয়েছি। আমরা পেয়েছি রান অন সেন্টেন্স, আমরা পেয়েছি রিডান্ডেন্সি, আমরা পেয়েছি হচ্ছে গিয়ে কিভাবে নকআউট সিস্টেমে হচ্ছে গিয়ে কোয়েশ্চেন আমরা অ্যাপ্রোচ করব। আমরা বুঝেছি যে স্পেলিং পড়ার গুরুত্ব আসলে কেমন। আমরা লাস্ট কোয়েশ্চেনে বুঝতে পেরেছি যে আসলে কোয়েশ্চেন সলভের গুরুত্ব আসলে কতটুকু। এ ধরনের ট্রিকি কোয়েশ্চেন কিন্তু আপনার খুবই বেয়ার মিনিমাম মানে নাম্বার হোল্ড করে। ধরেন আপনি এটা দাগাইলেন না, কিন্তু যে দাগাইলো, যে কারেক্ট হইলো, সে কিন্তু পেরে গেল, ঠিক আছে, মানে আপনার চেয়ে 1 নাম্বার আগায় গেল। আমি আপনাকে আজকে আমার একটা কষ্টের কথা বলি, সেটা হচ্ছে কি আমি 1.25 নাম্বার যদি আর বেশি পেতাম, আমি ল পেয়ে যেতাম ঢাকা ইউনিভার্সিটিতে। Whatever, I am very happy at BUP studying law, but Dhaka University is Dhaka University, and that is no debate. So এভাবে আমরা আসলে এমসিকিউ অ্যাপ্রোচ করব। আপনারা যদি কমন ল একাডেমির সাথে থাকেন, আপনি যদি এটা ইউটিউবে দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটন দিয়ে দিবেন। আপনি যদি ফেসবুকে দিয়ে দেখে থাকেন, আপনি এটা সেভ করে রাখতে পারেন। লাইক তো অবশ্যই দিবেন, কমেন্ট করবেন। আপনার যদি কোনো কোয়েরিজ থাকে, আমরা অবশ্যই আনসার করার চেষ্টা করব। সো দ্যাটস অল ফ্রম মি। আমি হচ্ছে গিয়ে পরবর্তী আরেকটা ক্লাসে আপনাদেরকে রিটেন পার্টটা আসলে দেখাই দিব এই এই হচ্ছে গিয়ে শিক্ষাবর্ষেরই। তো আমরা 2023-24 নিয়ে আলোচনা করলাম, এবং পরবর্তী ক্লাসগুলোতে আমি রিটেন এমসিকিউ আলাদা আলাদা করে প্রত্যেকটা কোয়েশ্চেন আপনাদেরকে সলভ করে দিব। তো কোনো চিন্তা কারণ নাই, এভাবে আমি অ্যানালাইসিস করে দিব প্রত্যেকটা অপশন। সো আই গেস আপনি যদি পরীক্ষার 1-2 মাস আগে আসলে এগুলো দিয়ে দেখে থাকেন, আপনার এগুলো হেল্প হবে। সো আপনি কমন ল একাডেমির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ফর টুডে।